বিসমিল্লাহির রহমানির রহিম। মেহেরপুর অনলাইন ক্লাস কর্তৃক নির্দেশিত আজকের এই অনলাইন ক্লাসে আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে আমার সালাম এবং আন্তরিক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই যার যার ঘরে ভালো আছো। আমি আসাদুজ্জামান, প্রভাষক রসায়ন বিজ্ঞান, বামনদিনী সুপার কলেজ, গাংনী মেহেরপুর থেকে আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের অতি গুরুত্বপূর্ণ টপিক কোয়ান্টাম সংখ্যা নিয়ে। ইতিমধ্যেই আমরা সবাই জানি যে পরমাণুর কেন্দ্রে একটা নিউক্লিয়াস থাকে, যে কোনো পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস বিদ্যমান এবং সেই নিউক্লিয়াসের চারিদিকে অনুমোদিত বিভিন্ন শক্তি স্তর বিদ্যমান এবং সেই শক্তি স্তরে অনুমোদিত বিভিন্ন সংখ্যক ইলেকট্রন ঘূর্ণায়মান, অর্থাৎ ওইসব শক্তি স্তরে সর্বদা ইলেকট্রনগুলো অবস্থান করে। পরমাণুর ইলেকট্রনের শক্তি স্তরের আকার, যাকে আমরা বলি সাইজ, আকৃতি, যাকে বলবো শেপ, ত্রিমাত্রিক দিকবিন্যাস অর্থাৎ ওরিয়েন্টেশন এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক, যাকে আমরা বলি স্পিন, এগুলি নির্দেশক চারটি রাশি রয়েছে। এই চারটি রাশিকে আমরা একত্রে কোয়ান্টাম সংখ্যা বলে থাকি। এই কোয়ান্টাম সংখ্যাগুলি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা আজিমুথাল কোয়ান্টাম নাম্বার, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। এই চারটি কোয়ান্টাম সংখ্যা দ্বারাই সহজেই আমরা কোনো একটি ইলেকট্রনকে শনাক্ত করতে পারি বা তার অবস্থান সম্বন্ধে জানতে পারি। এবার আসি বিস্তারিত এই চারটি কোয়ান্টাম সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনায়। এই চারটি কোয়ান্টাম সংখ্যার আলোচনায় আমরা জানতে পারবো এই চারটি কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা, এদেরকে কি দ্বারা প্রকাশ করা হয় এবং পরমাণুতে বিভিন্ন শক্তি স্তর এবং তার মধ্যে থাকা উপশক্তি স্তর এবং সেই সব শক্তি স্তর বা অপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্বন্ধে। প্রথমে বন্ধুরা, প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার।
বোরের মতবাদ অনুসারে পরমাণুর নিউক্লিয়াসের বাইরে যে সকল নির্দিষ্ট শক্তি স্তরগুলো রয়েছে, যাদের মধ্যে ইলেকট্রন আবর্তন করে, তাদের ক্রমিক সংখ্যাকেই আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলি। এবং এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা ছোট হাতের n দ্বারা প্রকাশ করি। বিজ্ঞানী বোর শক্তি স্তর সম্পর্কীয় এই প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে প্রথম ধারণা দেন বা প্রথম প্রস্তাব করেন। আচ্ছা, এই প্রধান কোয়ান্টাম সংখ্যা বা n এর মান পূর্ণ সংখ্যা 1, 2, 3, 4 ইত্যাদি হতে পারে। এবং এই মান দ্বারাই আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইত্যাদি শক্তি স্তরগুলোকে নির্দেশ করি। যেমন ধরো, এটা যদি কোনো পরমাণুর নিউক্লিয়াস হয়, তাহলে তার এটা একটা শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা একটা শক্তি স্তর প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা একটা শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা একটা শক্তি স্তর প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখানে এটা হচ্ছে n = 1, এটা n = 2, এটা n = 3, এটা n = 4। এই n এর মান 1, 2, 3, 4 ইত্যাদি দ্বারা পরমাণুর আকার বা সাইজও বোঝানো হয়। n এর মান যত বেশি হবে, ওই পরমাণুর আকারও তত বড় হবে। যেমন ধরো, যদি n = 1 হয়, তাহলে পরমাণুটা এই আকারের হবে। n = 2 হয়, তাহলে পরমাণুটা এই আকারের হবে। যদি n = 3 হয়, এই আকারের হবে। তার মানে এই n এর মান যত বাড়বে, এই পরমাণুর আকারও তত বৃদ্ধি পাবে। এই n = 1, 2, 3, 4 অর্থাৎ প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর এবং চতুর্থ শক্তি স্তর, অর্থাৎ প্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যা, দ্বিতীয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, তৃতীয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, চতুর্থ প্রধান কোয়ান্টাম সংখ্যা, একে আবার আমরা KLMN, যেমন প্রথম যখন n = 1 তখন সেটাকে আমরা K শেল বলি, যখন n = 2 তখন সেটাকে আমরা L শেল বলি, যখন n = 3 সেটাকে আমরা M শেল বলি, যখন n = 4 সেটাকে আমরা N শেল বলি। এভাবে ইংরেজি অক্ষরের মাধ্যমে শেল নামেও অভিহিত করে থাকি। আচ্ছা, তাহলে এই ধরনের যে কোনো শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যায় ইলেকট্রনের সংখ্যা হবে 2n² সংখ্যক। 2n² সংখ্যক। যেমন ধরো, যখন এখানেও n এর মান 1, 2, 3, 4 ইত্যাদি, যখন n = 1 তখন প্রথম শক্তি স্তর, তো তখন এই প্রথম শক্তি স্তর ইলেকট্রন থাকবে কয়টা?
2 ইন্টু 1 স্কোয়ার সমান 2টা। দ্বিতীয় শক্তি বিশ্লেষণ থাকবে কয়টা? 2 ইন্টু 2 স্কোয়ার সমান 8টা। তৃতীয় শক্তি ঠিক একইভাবে 18টা। চতুর্থ শক্তি স্তরে 32টা। তাহলে এই 2n স্কোয়ার সূত্র দিয়ে আমরা বের করতে পারি যে কত নম্বর প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তরে মোট কতটি সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে। বন্ধুরা, এখানে একটা জিনিস মাথায় রাখো, আরেকটা জিনিস মাথায় রাখো যে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা যাকে আমরা এন বলছি, সেই এন গ্রেটার দেন যদি 4 হয়, হ্যাঁ, এন গ্রেটার দেন যদি 4 হয়, অর্থাৎ এই এন এর মান যদি 4 অপেক্ষা বেশি হয়, অর্থাৎ এন ইজিক্যাল যদি 5, 6, 7 ইত্যাদি হয়, তাহলে সেই সব শক্তিস্তর ও ইলেকট্রন সংখ্যা এই 32-এর বেশি হবে না। সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 4-এর চাইতে যত বেশি শক্তিস্তর হোক না কেন, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 32টি থাকবে। আচ্ছা, এই হলো মোটামুটি প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে আমাদের জানবার বিষয়, যে এরকম বোর তত্ত্ব অনুযায়ী আমরা এভাবে যে শক্তি স্তরগুলা পাই, সেই শক্তি স্তরগুলাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। এখানে আমরা দুইভাবে প্রকাশ করি সেটাকে, যে এন ইজিক্যাল টু 1, 2, 3, 4 অথবা কেএল, এম এন শেল এভাবে, এবং তাতে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন থাকে হলো সর্বোচ্চ 2n স্কোয়ার সংখ্যক, এবং কখনোই কোনো স্তরেই 32টার বেশি ইলেকট্রন থাকে না। আচ্ছা, এবার আসি আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বা আজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তাহলে এরই ধারাবাহিকতায় পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন আবর্তনের প্রত্যেকটি প্রধান শক্তি স্তর আবার ঠিক এতক্ষণ আমরা যে যা নিয়ে আলোচনা করেছি, যে এরকম প্রত্যেকটি শক্তি স্তর আবার কতকগুলো উপস্তর বা উপশক্তি স্তরে বিভক্ত। তাহলে এই শক্তি স্তরগুলা আবার নাকি উপশক্তি স্তর বা উপস্তরে বিভক্ত থাকে। এই সকল উপস্তর ইলেকট্রনের গতিপথের, ইলেকট্রন যে ঘুরছে, ঘূর্ণায়মান বা আবর্তন করে, তো ইলেকট্রনের গতিপথের আকৃতি কেমন হবে সেটা নির্দেশ করে। একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের কোন উপস্তরে আছে, একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের মধ্যে থাকা কোন উপস্তর বা উপশক্তি স্তরে আছে, সেটা বোঝানোর জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়, সেই কোয়ান্টাম সংখ্যাকে আমরা বলছি সহকারী কোয়ান্টাম সংখ্যা বা আজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। একে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। এবং এই এল এর মান, এবং এই এল এর মান 0 হতে n-1 পর্যন্ত হয়। এল এর মান 0 হতে n-1 পর্যন্ত হয়।
যেমন n = 1 হলে তখন l = খেয়াল করো যে n - 1 এই সূত্রে, তাহলে n এর মান যখন 1 - 1 সমান 0, তাহলে l এর মান 0। অতএব n = 1 অর্থাৎ প্রথম শক্তি স্তরে উপস্তরের সংখ্যা পাবো আমরা একটি। ঠিক একইভাবে খেয়াল করো, যখন n = 2 মানে দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, তখন l এর মান পাবো আমরা 0 হতে n - 1 মানে কি 2 - 1 সমান 1, তাহলে 1। তাহলে কয়টা? অতএব n = 2 বা দ্বিতীয় শক্তি স্তরে আমরা উপস্তরের সংখ্যা পাবো হলো 2টি। ঠিক একইভাবে n যখন 3, তখন l পাবো 0, 1, 2 এবং তখন উপস্তরের সংখ্যা পাবো 3টি। n যখন 4, তখন l = 0, 1, 2, 3, তখন উপস্তরের সংখ্যা পাবো 4টি। বোঝা গেছে? আচ্ছা, এই l এর মান তাহলে আমরা এখানে কত পেলাম? 4টি পেলাম, 0, 1, 2, 3। তাহলে এই l এর মান 0, 1, 2, 3 হলে উপস্তরগুলোকে আমরা যথাক্রমে s, p, d ও f নামে অভিহিত করি। তাহলে এখানে 0 এর জন্য আমরা বলবো s উপস্তর, 1 এর জন্য বলবো আমরা এদের মানের, যখন আমরা 1 পাবো তখন আমরা বলবো p উপস্তর, যখন l এর মান আমরা 2 এর জন্য বলবো হলো d উপস্তর, আর l এর মান 3 এর জন্য বলবো আমরা f উপস্তর। এখানে বলে রাখি বন্ধুরা যে বিজ্ঞানী সমারফিল্ড এই ধরনের সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে সর্বপ্রথম ব্যাখ্যা দেন এবং এই এস আসছে 7 কথাটা থেকে, পি আসছে প্রিন্সিপাল কথাটা থেকে, ডি আসছে ডিফিউজড শব্দটা থেকে, এফ আসছে ফান্ডামেন্টাল শব্দটা থেকে। শার্প অর্থ তীক্ষ্ণ, প্রিন্সিপাল অর্থ আমরা সবাই জানি প্রধান, ডিফিউজড অর্থ পরিব্যাপ্ত এবং ফান্ডামেন্টাল অর্থ মৌলিক। দেখো এখান থেকে খেয়াল করে বন্ধুরা যে এন এর মান যতটা, দেখো উপস্তরের সংখ্যাও কিন্তু আমরা ততটাই পাই। দেখো এন এর মান 1, উপস্তরের সংখ্যা পেয়েছি একটি, এন এর মান 2 পেয়েছি 2টি, এন এর মান 3 পেয়েছি 3টি, এন এর মান 4 পেয়েছি 4টি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করে বন্ধুরা যে যখন n = 1 তখন l = 0 এবং তখন আমরা কি একটি উপস্তর পাই এবং সেই একটি উপস্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করব? 1s। কেন? যে এই 1টা হচ্ছে n = 1 মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাই মানে শক্তি স্তর কোনটা,
আর সেই শক্তি স্তরের মধ্যে আবার উপশক্তি স্তর হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটা বলছি এল ইজিক্যাল টু 0, আর এল ইজিক্যাল টু 0 হলে আমরা বলছি সেটাকে এস উপস্তর, সেজন্য এস। ক্লিয়ার? ঠিক একইভাবে এন ইজিক্যাল টু 2 এর জন্য আমরা দুইটি উপস্তর পাই, সেই দুইটি উপস্তরকে প্রকাশ করি আমরা কি 2s এবং 2p দ্বারা। দেখো 2s তো বুঝতেই পারছো যে 2 হচ্ছে দ্বিতীয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এস হচ্ছে এস উপস্তর শূন্যর জন্য, আর 2p-তে 2 হচ্ছে একইভাবে দ্বিতীয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এই এল এর মান যখন 1 তখন তাকে আমরা বলি পি উপস্তর 2p। ক্লিয়ার? ঠিক একইভাবে তাহলে এখন বলো তো যে তৃতীয় শক্তি স্তরে n = যখন 3 তখন কি হবে? তখন তিনটি উপশক্তি স্তরকে আমরা কি দিয়ে প্রকাশ করব? একইভাবে তাহলে 3 হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর 0 এর জন্য হবে s, 3 প্রধান কোয়ান্টাম সংখ্যার মধ্যে উপশক্তি স্তর হলো 1 এর জন্য হলো p। আচ্ছা, ঠিক ওই n = 3 একই কোয়ান্টাম সংখ্যায়, একই প্রধান কোয়ান্টাম সংখ্যায়, তাহলে l = 2 এর জন্য পাবো d। রাইট? ঠিক একইভাবে n যখন 4 তখন আমরা 4টা উপস্তর পাই, এবং সেটা হচ্ছে কি 4s, 4p, 4d, 4f। ভালো করে খেয়াল করো বন্ধুরা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এগুলো না শিখতে পারলে কিন্তু পরবর্তীতে কেমিস্ট্রি পড়তে খুবই অসুবিধার মধ্যে পড়ে যাবে। আচ্ছা, তাহলে এই হলো মোটামুটি আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে যে শক্তি স্তরের মধ্যে আরো কিছু উপস্তর, সেই উপস্তরগুলা পেলাম আমরা 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f। হ্যাঁ, যা যা n এর মানের সঙ্গে সম্পর্কযুক্ত। আচ্ছা, এবার আসবো আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যায়। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। সহকারী কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমি আরেকটা পয়েন্ট তোমাদের নোট করতে বলি, যে দেখো যে আমরা চতুর্থ শক্তি স্তরে পেয়েছিলাম, হ্যাঁ, কি যে n = যখন 4 তখন l = পেলাম কি 0, 1, 2, 3। হ্যাঁ, তার মানে s, p, d, f। হ্যাঁ, আচ্ছা, তো n = যখন 5 হবে, খেয়াল করো বন্ধুরা, এটা একটা পয়েন্ট, যে কোনো নির্দিষ্ট প্রধান শক্তি স্তরের অন্তর্গত উপস্তরের সংখ্যা, উপস্তরের সর্বাধিক সংখ্যা এই 4 পর্যন্তই হবে। যে এসপিডিএফ, এই যে উপস্তর 4টা, এই 4টাই হবে। হ্যাঁ, পঞ্চম উপস্তর হবে না, কারণ যে এই 4টা উপস্তর দিয়েই আমরা মোটামুটি সবগুলা ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারি। তাহলে যখন n = 5 হবে, মানে পঞ্চম শক্তি স্তর, তখন তো তুমি নিশ্চয়ই এল এর মান পাবে 0, 1, 2, 3, 4। দেখো 0 এর জন্য তুমি এস পাবে, 1 এর জন্য পি উপস্তর পাবে, 2 এর জন্য পাবে ডি, 3 এর জন্য পাবে এফ। হ্যাঁ, কিন্তু 4 এর জন্য কোনো উপস্তর তুমি পাবে না। তখন তাহলে তুমি তুমি এক্ষেত্রে তুমি কয়টা শক্তি স্তর পাবে? ওই 4টাই পাবে। কি পাবে? তখন পাবে, যেমন 4 এর ক্ষেত্রে ছিল কি, আমরা পেয়েছিলাম কি 4s, 4p, 4d, 4a। ভালো করে খেয়াল করে ব্যাপারটা।
কিন্তু 5 এর জন্য তখন আমরা পাবো কি ওই 4টাই উপস্তরই পাবো, কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা হবে 5 বা প্রধান শক্তি স্তর হবে 5। তাহলে কি হবে 5s 5p সরি 5d 5f। ঠিক একইভাবে n যখন 6 হবে তখনই কিন্তু আমরা কি পাবো 6s 6p 6d 6f। এই 4টার বেশি উপস্তর আমরা পাবো না। সোজা কথা আমি বলতে চাচ্ছি যে এসপিডিএফ এই 4টার বেশি উপস্তর আমরা কোনো শক্তি স্তরে গিয়েই পাবো না। হ্যাঁ, আচ্ছা, ওকে। এবার আসবো আমরা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যায়। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আচ্ছা আমরা জানি যে পরমাণুতে ধনাত্মক চার্জবাহী প্রোটন থাকে এবং ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন থাকে। হ্যাঁ, তো পরমাণুতে এ ধরনের ধনাত্মক চার্জবাহী প্রোটন এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের প্রভাবে একটি বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয় এবং এই বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে আবার একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। পরমাণুর ইলেকট্রনগুলোর গতিপথের উপর এই চৌম্বক ক্ষেত্র সর্বদা এক ধরনের প্রভাব বিস্তার করে, ফলে ইলেকট্রনের গতিপথটি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিন্যস্ত হয়ে পড়ে বা বিন্যস্ত হয়ে যায়। এই বিন্যাস বা ওরিয়েন্টেশন বোঝানোর জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় সেই কোয়ান্টাম সংখ্যার নামই হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। একে আমরা ছোট হাতের m দ্বারা প্রকাশ করি। ঠিক আগের মতোই এই m এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মানের উপর নির্ভরশীল। এখানে আরেকটু বলে রাখি যে বিজ্ঞানী জি ম্যান এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে প্রথম ধারণা দানকারী ব্যক্তি। আচ্ছা, তাহলে m এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মানের উপর নির্ভরশীল এবং সেটা কেমন, সেটা সেই m এর মান কি হয়, সেই m এর মান প্লাস l হতে 0 সহ -l পর্যন্ত। অর্থাৎ যদি আমরা সংক্ষেপে লিখি যে 0 সহ +- l পর্যন্ত, রাইট? আচ্ছা, সেটা আমরা দেখব সেটা কিভাবে। যেমন ধরো এই সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর যে কোনো মানের জন্য m এর মানের ওরিয়েন্টেশন বা দিকবিন্যাস সংখ্যা একটা সূত্রের দ্বারা আমরা প্রকাশ করি। সেটা হচ্ছে 2l+1। খেয়াল করো 2l, আমরা দেখব একটু 2l+1। আচ্ছা, মানে আমি বলতে চাচ্ছি যে এই যে আগে সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে যে আমরা উপশক্তি স্তরগুলো পেয়েছি, হ্যাঁ, তো সেই যে কোনো উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা যে আমরা এখন পাবো আর কি, সেই অরবিটাল সংখ্যা একটা সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারি। সেটা হলো
সেই সূত্রটা হচ্ছে 2l প্লাস 1। আচ্ছা, এইটার ব্যাখ্যায় আমরা একটু পরে আসছি। আচ্ছা, তাহলে m এর মান l এর উপর নির্ভরশীল, অর্থাৎ চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর উপর নির্ভরশীল। সেটা কেমন? যে m ইজ ইকুয়াল টু 0 সহ প্লাস মাইনাস l পর্যন্ত হয়ে থাকে। সেটা কিভাবে? যেমন ধরো, যদি m ইজ ইকুয়াল টু 0 হয়, যদি l ইজ ইকুয়াল টু, মানে l এর উপর নির্ভরশীল m এর মান, যদি l ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে m এর মান কি হবে? 0 সহ প্লাস l মাইনাস l। তাহলে মাইনাস l, সরি 0, আচ্ছা 0, 0 কোনো প্লাস মাইনাস হবে না, তাহলে কি হবে? তাহলে m ইজ ইকুয়াল টু 0, প্লাস l মানে প্লাস 0 মাইনাস 0 কোনো ভ্যালু নেই, তাহলে m ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এই m ইজ ইকুয়াল টু 0 এর অর্থ হলো যে l ইজ ইকুয়াল টু 0 মানে হলো s উপস্তর, আর m ইজ ইকুয়াল টু 0 এর অর্থ হলো যে এই s উপস্তরের উপর চৌম্বক ক্ষেত্রের কোনো প্রভাব থাকবে না। হ্যাঁ, এবং এই s উপস্তরে তখন যেহেতু, তাহলে m এর মান পাওয়া যাবে, সরি, যে তোমার অরবিটাল পাওয়া যাবে হলো একটি। কিভাবে আমি বলছি। আচ্ছা, তাহলে s উপস্তরে অরবিটাল পাওয়া যাবে একটি। ঠিক একইভাবে যখন l এর মান 1, তখন আমরা কি পাবো? m ইজ ইকুয়াল টু প্লাস l মানে প্লাস 1, 0 সহ মাইনাস l মানে মাইনাস 1। হ্যাঁ, তাহলে l এর মান 1 মানে হচ্ছে p উপস্তর, তাহলে p উপস্তরে আমরা তাহলে অরবিটাল পাবো হচ্ছে কয়টা? একটা, দুইটা, তিনটা। আচ্ছা দেখো, যে তাহলে অরবিটাল সংখ্যার সূত্র কিন্তু আমরা এই যে এটা পেয়েছিলাম, কি এই যে এটা, হ্যাঁ, এত সংখ্যক অরবিটাল পাই আমরা। তাহলে হিসাব করে একটু দেখো যে, আচ্ছা আমি এটা মুছে দিই। যখন l এর মান 0, তখন 2 ইন্টু 0 প্লাস 1 কত হয়? সমান, হ্যাঁ, আমরা একটি অরবিটাল পাচ্ছি, রাইট? যখন l এর মান 1, 2 ইন্টু 1 প্লাস 1, 2 এককে 2 প্লাস 1 সমান 3টা। আমরা দেখো 3টা অরবিটাল পেয়েছি। ঠিক একইভাবে এলিজিক্যাল হিসাবগুলো করো। এলিজিক্যাল টু যখন 2 হবে, তখন m এর মান কি হবে? একই নিয়মে তাহলে প্লাস 2, আর আগেগুলো থাকবেই প্লাস 1, 0 সহ আগের মাইনাস 1 থাকবে মাইনাস 2। তখন আমি কি পাবো? 5টি অরবিটাল পাবো। এটা কি? অরবিটাল, অরবিটাল। হুম, হিসাব করো। তাহলে l এর মান এখানে 2, তাহলে 2 ইন্টু 2 প্লাস 1 সমান 2 2 4 একে 5টা, রাইট? এভাবে এই সূত্রের মাধ্যমে তুমি যে কোন উপস্তরে কোন উপস্তরে
কয়টি অরবিটাল পাবে, মানে এসপিডিএফ এই 4টি উপস্তরের কোন উপস্তরে তুমি কয়টা অরবিটাল পাবে সেটা এই সূত্রের মাধ্যমে হিসাব করতে পারো। 2l+1 সংখ্যক অরবিটাল পাওয়া যায়। ঠিক একইভাবে l = যখন 3 হবে তখন m = কি হবে, তাহলে আগেরগুলো এখানে এখানে +3 আসবে, আচ্ছা সূত্র অনুযায়ী। আর আগের +2 থাকবে, +1 থাকবে এবং শূন্য সহ শূন্য থাকবেই। আগের -1 থাকবে, -2 থাকবে, এখানে -3 যুক্ত হবে। দেখো 7টি, তাহলে আমরা 7টি অরবিটাল পাবো। তাহলে এখানে হিসাব করি আমরা, তাহলে কি 2 × 3 + 1 = 3 × 6 = 7, রাইট? 5টি 7। তাহলে এভাবে হ্যাঁ আমরা অরবিটাল পেতে পারি চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। আমি আরেকটু অ্যাড করি এখানে, যে দেখো যখন 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 l = 0 তখন m = 0। হ্যাঁ, এর অর্থ হচ্ছে এস উপস্তরের উপরে চৌম্বক ক্ষেত্রের কোনো প্রভাব নেই, অর্থাৎ এর কোনো দিক বিন্যাস হয় না, দিক ভাগ হয় না, দিক বিন্যস্ত হয় না। অতএব এখানে একটি মাত্র অরবিটাল পাওয়া যায়। আচ্ছা, যখন l = 1 তখন আমরা পাচ্ছি m = +1 0 -1, হ্যাঁ, এবং অরবিটাল পাচ্ছি 3টি, এবং এর অর্থ হচ্ছে যে এই পি পি উপস্তরটি 3টি দিকে বিভক্ত। 3টি পি উপস্তরটি চৌম্বক ক্ষেত্রের প্রভাবে 3টি দিকে বিন্যস্ত থাকবে, এবং সেগুলা হবে হলো কি px, মানে x অক্ষ বরাবর যেটা, px py pz। খেয়াল করো বন্ধুরা। আচ্ছা, যখন l = 2 তখন m এর মান পাচ্ছি আমরা 5টা। হ্যাঁ, m = +2 +1 0 -1 -2, তার মানে 5টি অরবিটাল পেয়েছি আমরা। অর্থাৎ এর অর্থ হচ্ছে যে এই ডি উপস্তরটি চৌম্বক ক্ষেত্রের প্রভাবে 5টি দিকে বিভক্ত হয়ে পড়ে, অর্থাৎ 5টি দিকে বিন্যস্ত হয়। হ্যাঁ, অর্থাৎ এই l = 2 অর্থাৎ ডি উপস্তরটি আমরা ডি উপস্তরের 5টি দিক পাই। সেগুলোকেও আমরা জানি, আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে আছে যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি x² - y², ডি জেড স্কোয়ার। পরবর্তীতে এগুলো নিয়ে আমাদের আলোচনা হবে। আচ্ছা, তাহলে এভাবে 5টি দিকে বিন্যস্ত হয়। ঠিক একইভাবে যখন l = 3 অর্থাৎ এফ উপস্তর, দেখো তখন m এর মান +3 +2 +1 0 -1 -2 -3, মানে 7টি অরবিটাল পাই। অর্থাৎ এর অর্থ হচ্ছে এফ উপস্তর চৌম্বক ক্ষেত্রের প্রভাবে 7টি দিকে বিন্যস্ত হয়। তো এখান থেকে আমরা সংক্ষেপে আমরা বলতেই পারি যে এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যার ওরিয়েন্টেশন সংখ্যা বা বিন্যাস সংখ্যা সংশ্লিষ্ট উপস্তরের অরবিটাল সংখ্যা, যেমন দেখো সংশ্লিষ্ট উপস্তরের অরবিটাল সংখ্যা নির্দেশ করে। যেমন একটি অরবিটাল, এস অরবিটাল একটি, পি অরবিটাল 3টি, ডি অরবিটাল 5টি এবং এফ অরবিটাল 7টি। আচ্ছা, এই 7টির নাম তোমরা উপরে শ্রেণীতে গিয়ে পড়বে, এটা আমাদের সিলেবাসে নাই। আচ্ছা, তাহলে মোটামুটি চৌম্বক কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি পেলাম? অরবিটাল সংখ্যা পেলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা
একটা জিনিস শিখে রাখা ভালো। দেখো যে এখানে বলছে যে আবার প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর যে কোনো মানের জন্য মোট অরবিটাল সংখ্যা n স্কয়ার হয়। আচ্ছা, সেটা কিভাবে আমরা একটু দেখার চেষ্টা করি, এটা জেনে রাখা ভালো। হ্যাঁ, কি হলো n স্কয়ার? হ্যাঁ, কি যে n এর যে কোনো মানের জন্য মোট অরবিটাল সংখ্যা হয় n স্কয়ার। যেমন n ইজিক্যাল টু যখন 1, তো তখন মোট অরবিটাল হয়, মানে তাহলে কি হবে 1 স্কয়ার সমান সমান একটি। হ্যাঁ, দেখো n ইজিক্যাল টু যখন 2, তখন 2 স্কয়ার 2 দুগুণে 4টি অরবিটাল সংখ্যা। খেয়াল করো, এটা কিন্তু n স্কয়ার হচ্ছে কি বলছি আমরা, যে অরবিটাল সংখ্যা, মানে n এর মানের উপরে অরবিটাল সংখ্যা। n ইজিক্যাল টু যখন 3 হবে, তাহলে কি হবে 3 থেকে 9টা। হ্যাঁ, আর যখন n ইজিক্যাল টু 4 হবে, তখন কি হবে 4 স্কয়ার, আচ্ছা 16টা। দেখো আমরা কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যায় পড়ে এসেছিলাম যে তাহলে কি যে এই যে শক্তি স্তরগুলা সর্বোচ্চ 2n 2n স্কয়ার সংখ্যক, হ্যাঁ 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। হ্যাঁ, রাইট। তাহলে দেখো যে তাহলে আর অরবিটাল অরবিটাল সংখ্যা থাকতে পারে n স্কয়ার। আর আমরা জানি যে প্রতিটি অরবিটালে বিপরীত স্পিন যুক্ত 2টা করে ইলেকট্রন থাকে। হ্যাঁ, এরকম। তো তাহলে দেখো যখন n ইকুয়াল টু 1 মানে প্রথম শক্তি স্তরে, তাহলে আমরা এর আগে বলেছি কি যে যখন প্রথম শক্তি স্তরে তাহলে 2 ইন্টু 1 স্কোয়ার। হ্যাঁ, তাহলে মোট দুইটা ইলেকট্রন থাকতে পারে। হ্যাঁ, সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছি যে আমরা এখানে সর্বোচ্চ একটি অরবিটাল। হ্যাঁ, তাহলে একটি অরবিটালে, তাহলে আমরা আমরা বলছি যে একটি অরবিটালে বিপরীত স্পিন যুক্ত 2টি ইলেকট্রন থাকে। তাহলে 1 ইন্টু 2 সমান সমান 2টা। তাহলে তাহলে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারবে। খেয়াল করো, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে তাহলে আমি 4টা অরবিটাল পেয়েছি। তাহলে একটা অরবিটালে যদি 2টি ইলেকট্রন থাকে, তাহলে 4 গুণ 2, 4 গুণ 2 সমান সমান 8টি। দেখো এই সূত্র দেখো, তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার 8টি। হ্যাঁ, 8টি ইলেকট্রন, রাইট। আচ্ছা, ঠিক একইভাবে 9 ইন্টু 2 কত 18টি। তাহলে এখানেও আমরা 2 এর সূত্রে কি পেয়েছিলাম, যে 2 ইন্টু 3 স্কোয়ার সমান সমান 18টি। ঠিক একইভাবে 16 ইন্টু 2 32টি। তাহলে কি 2 ইন্টু 4 স্কোয়ার, আচ্ছা 16 32টি। তার মানে প্রথম শক্তি স্তরে n ইজিক্যাল টু 1, এখানে সর্বোচ্চ সর্বোচ্চ অরবিটাল সংখ্যা হলো একটা, আর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হলো 2টা। n ইজিক্যাল টু 2, দ্বিতীয় শক্তি স্তরে এখানে সর্বোচ্চ অরবিটাল সংখ্যা হলো 4টা এবং সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টা। ঠিক একইভাবে তৃতীয় শক্তি স্তরে n ইজিক্যাল টু 3, সর্বোচ্চ অরবিটাল সংখ্যা হচ্ছে
কয়টা? 9টা। আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9 দুগুণে 18টা। হ্যাঁ, আর চতুর্থ শক্তি স্তরে কি হবে? n = 4। তাহলে 4 এখানে সর্বোচ্চ অরবিটাল সংখ্যা হচ্ছে 16টা। 16টা। আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে সর্বোচ্চ 16 দুগুণে 32টা। সোজা কথা যে এই প্রতিটা প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তরে বা বা প্রতিটা অরবিটে আমরা মোট অরবিটাল সংখ্যা কয়টা এটা হিসাব করব আমরা n² এই সূত্র দ্বারা, রাইট? এবং সেই অরবিটালে হ্যাঁ মানে কোন কোন শক্তি স্তরে মোট কতটি ইলেকট্রন ধারণ করতে পারে, তাহলে সেটা হিসাব করবো আমরা 2n² এই সূত্র দ্বারা, রাইট? মানে আমরা প্রতিটা শক্তি স্তরের অরবিটাল সংখ্যা পাবো n² সূত্র দ্বারা, এবং প্রতিটা শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা পাবো হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি তা পাবো 2n² সূত্র দ্বারা, রাইট? আচ্ছা, এগুলো আমাদের মনে রাখতে হবে। এবার আসি আমরা লাস্টে শেষ কোয়ান্টাম সংখ্যা হলো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। এটা আর কিছুই না, কি এই যে আমরা পড়ে আসলাম যে চৌম্বক ক্ষেত্রে বিন্যস্ত হয়, যে এই তাহলে এই চৌম্বক ক্ষেত্রে বিন্যস্ত প্রতিটি ইলেকট্রন আবার নিজ অক্ষের উপরে ঘূর্ণায়মান, এবং সেটা কোন দিকে ঘুরছে তা নির্দেশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা আমরা ব্যবহার করি সেটাকেই বলি আমরা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। একে ছোট হাতের s দ্বারা প্রকাশ করা হয়। s, হ্যাঁ, ছোট হাতের s দ্বারা প্রকাশ করি, এবং এই s এর মান প্লাস হাফ এবং মাইনাস হাফ একসঙ্গে আমরা লিখতে পারি যে s = প্লাস মাইনাস হাফ। সেটা কেমন? যে এই ইলেকট্রনের ঘূর্ণনের দিক যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে তখন s এর মান হচ্ছে আমরা বলবো প্লাস হাফ। আর যদি এই ঘূর্ণনের দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তাহলে তখন s এর মান হবে মাইনাস হাফ। তো একসঙ্গে আমরা বলতে পারি যে s = প্লাস মাইনাস হাফ হতে পারে। আর এই s = প্লাস মাইনাস হাফ এর অর্থ হলো যে একটি ইলেকট্রনের জন্য, যে কোনো একটি ইলেকট্রনের জন্য একটি মান থাকবে যার দ্বারা বোঝা যাবে যে ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। যেমন একটি ইলেকট্রনের জন্য s এর একটা মান প্লাস হাফ থাকতে পারে, আবার s এর মান মাইনাস হাফ থাকতে পারে। তাহলে প্লাস হাফ থাকলে আমরা বুঝবো যে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, আর মাইনাস হাফ থাকলে আমরা বুঝবো যে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। এই হলো মোটামুটি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো বন্ধুরা, তো আশা করি আমার এই বিস্তারিত আলোচনায় তোমরা মোটামুটি যেগুলা এই কোয়ান্টাম সংখ্যা থেকে জানার এবং শেখবার বিষয় তোমরা বুঝতে পেরেছ। তোমরা বিভিন্ন বই পুস্তক দেখে আরও বোঝার চেষ্টা করবে আমার এই কথাগুলা খেয়াল রেখে, এবং বিস্তারিত জানার চেষ্টা করবে এই কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে। কারণ এই কোয়ান্টাম সংখ্যা অতি গুরুত্বপূর্ণ একটা টপিকস, এবং পরীক্ষায় আসে, এবং তোমাকে কেমিস্ট্রি জানতে হলে, বুঝতে হলে, ইলেকট্রন নিউট্রন বিন্যাস ইত্যাদি জানতে হলে, বুঝতে হলে তোমাদেরকে অবশ্যই এই কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। তো আশা করি তোমরা সবাই সুন্দরভাবে এই টপিকসটি আয়ত্ত করার চেষ্টা করবে।
তো তোমরা সবাই আমার আগামী ক্লাস পর্যন্ত সুস্থ এবং ভালো থাকো এবং আমার ক্লাসে সুস্থ সুন্দরভাবে ফিরে আসো। এই কামনায় আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।